गुड मर्निंग एम रॉय चैनल प्रतिदिनेर मतो आजकेও তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে তা হলো বাড়িমণ্ডল। সবার প্রথমে আমাদের জানতে হবে যে বাড়িমণ্ডল সম্পর্কে আমরা কোন কোন বিষয়গুলো জানব। দেখো তোমাদের সামনে বোর্ডের মধ্যে কিছু পয়েন্টস লিখে দেওয়া হয়েছে, আমরা এই পয়েন্টসগুলি সম্পর্কে জানব। বাড়িমণ্ডল থেকে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তা হলো সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের প্রকারভেদ। সমুদ্র স্রোতকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি উষ্ণ স্রোত এবং অপরটি শীতল স্রোত। নেক্সট রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ। নেক্সট রয়েছে মুখ্য জোয়ার এবং পরে রয়েছে গৌণ জোয়ার। তারপরে দেখো আমাদের জানতে হবে ভরা কোটাল, মরা কোটাল, সিজিগি বা যোগ বিন্দু। নেক্সট রয়েছে অ্যাপোজি, বান, বান্ডাকা। তারপর রয়েছে কেন্দ্রাতিক বা করিওলসিস বল। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে পয়েন্টসটা নিয়ে পড়ব তা হলো সমুদ্র স্রোত। সমুদ্র জলের একমুখী প্রবাহকে বলা হচ্ছে সমুদ্র স্রোত। এবারে আমরা জানব সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কী কী। আবর্তন গতি, বায়ু প্রবাহ, সমুদ্র জলের লবণতা, ঘনত্ব এবং উষ্ণতার পার্থক্য। এখানে তোমাদের মনে রাখতে হবে নিয়ত বায়ু প্রবাহের ফলেই সমুদ্র স্রোতের সৃষ্টি হয় এবং এর একটি অন্যতম কারণ হচ্ছে করিওলসিস বল। সমুদ্র স্রোত নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট দিকে সর্বদা প্রবাহিত হয় এবং নির্দিষ্ট গতি নিয়ে প্রবাহিত হয়। এরপরে যেটা জানবো তা হলো সমুদ্র স্রোতের গতিবেগ। সমুদ্র স্রোতের গতিবেগ হচ্ছে 3 থেকে 9 কিমি পার আওয়ার। সমুদ্র স্রোতগুলির কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমাকে জানতে হবে যে সমুদ্র স্রোতগুলি উত্তর দিকে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ দিক অর্থাৎ দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। তো সমুদ্র স্রোতগুলি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে কোন দিকে প্রবাহিত হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ ডান থেকে বাঁ দিকে, তাই তো। নেক্সট আমরা যেটা জানবো তা হলো সমুদ্র স্রোতের কাজ। সমুদ্র স্রোতের কাজ হলো যে উপকূল ভাগ রয়েছে সেই উপকূল ভাগের যে জলবায়ু সেটাকে নিয়ন্ত্রণ করা। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে জানবো বা যে পয়েন্টসটা নিয়ে আলোচনা করব তা হলো সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ সাগর বা মহাসাগরের উপর অনবরত যখন জলরাশি লম্বভাবে ওঠানামা করবে তখন তাকে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ বেলাভূমিতে এসে ছড়িয়ে পড়ে। সমুদ্র তরঙ্গ সৃষ্টির বিভিন্ন যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প হলো একটি অন্তর্জাত শক্তি। এবারে আমরা জানব সমুদ্র তরঙ্গের কাজ। সমুদ্র তরঙ্গের কাজ হচ্ছে উপকূলের ভূমিরূপের পরিবর্তন ঘটানো। বিভিন্ন যে সমুদ্র স্রোতগুলো রয়েছে সেই স্রোতগুলোর আমরা এখন প্রকারভেদ পড়ব। সমুদ্র স্রোতের যে প্রকারভেদ রয়েছে সেটাকে দুটো ভাগে আলোচনা করব, তা হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। বিভিন্ন যে উষ্ণ স্রোতগুলি রয়েছে সেগুলি কি কি, যেমন রয়েছে উপসাগরীয় বা নিরক্ষীয় স্রোত এবং শীতল স্রোতগুলি হচ্ছে বেরিং স্রোত, ল্যাব্রাডোর স্রোত। এগুলো ছাড়াও আরও বিভিন্ন পয়েন্টস রয়েছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। উষ্ণ স্রোত সৃষ্টি হয় কোথা থেকে? উষ্ণ স্রোত সৃষ্টি হয় উষ্ণ অঞ্চল থেকে এবং শীতল স্রোত সৃষ্টি হয় শীতল অঞ্চল থেকে। অঞ্চল কোনগুলো? উষ্ণ অঞ্চল কোনগুলো? যেমন ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চল। এবং শীতল অঞ্চল কোনগুলো? মেরু সমুদ্র, মনে থাকবে। আচ্ছা, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে প্রবাহিত রূপ, যে উষ্ণ স্রোত কীভাবে প্রবাহিত হয়। এখানটা তোমাদের আমি বলেছিলাম বহিঃস্রোত অর্থাৎ জলের উপরিভাগে
উষ্ণ স্রোত প্রবাহিত হবে। এবং শীতল স্রোত জলের অন্তঃস্রোত, অর্থাৎ জলের ভিতরের যে স্রোত সেটা সর্বদা কি হয়? শীতল হয়। কি হয়? শীতল হয়। গুড। এবারে আমরা জানবো যে সমুদ্র স্রোত, এখানটায় যে পড়েছিলাম আমরা ফেরেলের সূত্র। ফেরেলের সূত্র অনুসারে কি বলা হয়েছে? বলা হয়েছে সমুদ্র স্রোত যখন প্রবাহিত হবে তখন উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাবে, তাই তো? আয়ন বায়ু সর্বদা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হবে এবং পশ্চিমা বায়ু সর্বদা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে। এবারে আমরা যেটা জানবো তা হলো মেরু অঞ্চল। মেরু অঞ্চল অর্থাৎ যে অঞ্চলে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত, তাহলে কি বললাম? বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত যখন একই দিকে প্রবাহিত হবে তখন যে একই দিকে প্রবাহিত যে সেই যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাকে কি বলা হচ্ছে? মেরু অঞ্চল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কোন অঞ্চলে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত একই দিকে প্রবাহিত হয়? কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে। গুড। সমুদ্র জলের ঘনত্ব নির্ভর করছে কার উপর? লবণত্বের উপর, অর্থাৎ লবণের উপর। ঋতু বৈচিত্র্যহীন নিরক্ষীয় অঞ্চলে যে স্রোত দেখা যায় তা হলো পরিচলন স্রোত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঋতু বৈচিত্র্যহীন নিরক্ষীয় অঞ্চলে যে স্রোত দেখা যায় তা হলো পরিচলন স্রোত। ভারত মহাসাগরে স্রোতের দিক পরিবর্তন ঘটে, সেটা কোন বায়ুর প্রভাবে? তা হলো মৌসুমী বায়ুর প্রভাবে। এবারে আমরা জানব বিভিন্ন মহাসাগরে শ্রেষ্ঠ উষ্ণ স্রোত ও শীতল স্রোত। সবার প্রথমে আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানব। এখানটায় কি বলা হয়েছে? এখানটায় বলা হয়েছে যে প্রশান্ত মহাসাগরে দু ধরনের স্রোত সৃষ্টি হয়, একটি উষ্ণ স্রোত এবং অপরটি শীতল স্রোত। উষ্ণ স্রোত কোনগুলো? কুরেশীয় হচ্ছে উষ্ণ স্রোত। আর শীতল স্রোত কোনগুলো? ক্যালিফোর্নিয়া, পেরু বা হাম্বোল্ট, পশ্চিমা এবং অ্যালিউশিয়ান স্রোত। এবারে জানবো আটলান্টিক মহাসাগরে শ্রেষ্ঠ উষ্ণ এবং শীতল স্রোত। উষ্ণ স্রোতগুলি কি কি? উষ্ণ স্রোতগুলি হচ্ছে ফ্লোরিডা, উপসাগরীয় নরওয়ে, ব্রাজিল। শীতল স্রোত কোনগুলো? লাব্রাডোর, গ্রিনল্যান্ড, ফকল্যান্ড এবং ক্যানারি। তো এই হলো আটলান্টিক মহাসাগরের শ্রেষ্ঠ উষ্ণ এবং শীতল স্রোত। এরপরে যেটা জানবো তা হলো ভারত মহাসাগরের শ্রেষ্ঠ উষ্ণ এবং শীতল স্রোত। উষ্ণ স্রোত কোনগুলো? মৌসুমী স্রোত, মোজাম্বিক স্রোত, তারপরে রয়েছে মাদাগাস্কার স্রোত। নেক্সট কি রয়েছে? শীতল স্রোত কোনগুলো? সুমেরু, কুমেরু এবং অস্ট্রেলীয়। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে বা যে প্রশ্নগুলো হতে পারে তা হলো যে কোন মহাসাগরে কোন ধরনের উষ্ণ বা শীতল স্রোত সৃষ্টি হয়, বা বিভিন্ন স্রোত দিয়ে দেবে, তোমাদেরকে বলবে কোন মহাসাগরে সৃষ্টি হয়। কেমন? আচ্ছা, নেক্সট আমরা জানবো মগ্নচড়া। মগ্নচড়া সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ মগ্নচড়া সৃষ্টি হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং কত তাপমাত্রায়? 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। মগ্নচড়া, এবার মগ্নচড়া সম্পর্কে জানবো যে মগ্নচড়া আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয় উষ্ণ স্রোতের সংস্পর্শে, যখন শীতল স্রোত বাহিত যে হিমশৈল, যে বরফ গলে উঁচু হবে কিন্তু ভূমিরূপটা কী হবে? ঢালু হবে, সেখানে অগভীর একটা সমুদ্রের সৃষ্টি হবে, যাকে মগ্নচড়া বলছে। সামুদ্রিক মাছ শিকারের আদর্শ জায়গা হচ্ছে মগ্নচড়া। গ্র্যান্ড ব্যাঙ্ক আটলান্টিক মহাসাগরে এটা সৃষ্টি হয়। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহৎ কট মাছের এটা শিকার কেন্দ্র হিসাবে পৃথিবী বিখ্যাত। হিমশৈল কি? সমুদ্রে ভাসমান বা চলমান যে বরফের স্তূপ সেটাকে কি বলা হচ্ছে? হিমশৈল বলা হচ্ছে। শৈবাল সাগর
শৈবাল সাগরও আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। এখানে কোনো সমুদ্র স্রোত কিন্তু থাকে না, যার জন্য এখানে কি হয়, শৈবাল, আগাছা, শ্যাওলা এবং বিভিন্ন উদ্ভিদ, জলজ উদ্ভিদ এখানটায় জন্মায়, যার জন্য এখানে প্রচুর পরিমাণে কি হচ্ছে, মাছরা কিন্তু থেকে থাকে। উষ্ণ উপসাগরীয় স্রোত প্লাস উত্তর নিরক্ষীয় স্রোত প্লাস ক্যানারি স্রোত, এই তিনটা স্রোতের মিলিত স্থানে যে জলাবর্তের সৃষ্টি হয় সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে শৈবাল সাগর বলা হচ্ছে। তো তোমাদের এখান থেকে মনে রাখতে হবে যে শৈবাল সাগরে কি জন্মগ্রহণ করে, সেখানে কি সমুদ্র স্রোত দেখা যায় কি না, এবং এটা কোন মহাসাগরে সৃষ্টি হয়। তো আমরা বায়ুমণ্ডল সম্পর্কে কি কি পড়লাম, আমরা সমুদ্র স্রোত জেনে নিলাম, সমুদ্র তরঙ্গ জেনে নিয়েছি, স্রোতের প্রকারভেদ পড়লাম, উষ্ণ স্রোত, শীতল স্রোত। এখানে আমরা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর সম্পর্কে জানলাম, যেখানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতগুলো সৃষ্টি হয়েছে তার উদাহরণগুলো আমরা জেনে নিয়েছি। নেক্সট আমরা কি জানলাম, আমরা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ জানলাম। এখন যে পয়েন্টসটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো জোয়ার ভাটা এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ। জোয়ার এবং ভাটা, সমুদ্র জলের স্ফীতিকে অর্থাৎ বেড়ে যাওয়াটাকে কি বলা হচ্ছে, জোয়ার বলা হচ্ছে। ভাটা কাকে বলছে, সমুদ্র জলের অবনমনকে কি বলা হচ্ছে, ভাটা বলা হচ্ছে। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো কি কি, জোয়ার ভাটা সৃষ্টির কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন। এখানে যে পয়েন্টসটা তোমাদের মনে রাখতে হবে তা হলো পৃথিবীর কেন্দ্রাতিক বলের জন্য গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ারের সৃষ্টি হয়। তারপর যে পয়েন্টসটা রয়েছে তা হলো পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ, ভূপৃষ্ঠের জলভাগে তীব্র জোয়ারের সৃষ্টি হয়। চন্দ্র, সূর্য, পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন কিন্তু ভূপৃষ্ঠের জলভাগে তীব্র জোয়ারের সৃষ্টি হয়। আর চন্দ্র, সূর্য, পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করবে সেটাকে সিজিগি বলবে বা যোগবিন্দু বলে, যেটা আমরা একটু পরেই আলোচনা করব ডিটেলসে। মুখ্য জোয়ার সৃষ্টি হয় চন্দ্রের আকর্ষণে। তাহলে মুখ্য জোয়ার সৃষ্টি হয় কিসের আকর্ষণে, বলো, চন্দ্রের আকর্ষণে, একদম সঠিক উত্তর। পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার শক্তিশালী হয়, এর কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অমাবস্যা তিথিতে চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরল রেখায় অবস্থান করায় পৃথিবীর একই স্থানে একই সঙ্গে চন্দ্র ও সূর্যের যৌথ আকর্ষণটা কি হয়, কার্যকরী হয়, যার ফলে মিলিত স্থানে মুখ্য চান্দ্র জোয়ার এবং মুখ্য যৌন জোয়ার ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ প্রতিপাত স্থানে কি হচ্ছে, গৌণ চন্দ্র জোয়ার এবং গৌণ সৌর জোয়ার, অর্থাৎ এই চারটা জোয়ার একসাথে হয় কোন তিথিতে, সেটা হচ্ছে অমাবস্যা তিথিতে। তাই পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার শক্তিশালী হয়, মনে থাকবে। নেক্সট যে বিষয়টি আমরা আলোচনা করব তা হলো মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। 24 ঘন্টায় পৃথিবীর প্রতিটি জলভাগে দুবার জোয়ার হয়। কবার জোয়ার হয়? দুবার জোয়ার হবে এবং দুবার ভাটা হয়। পৃথিবীর জলভাগের প্রত্যেক স্থানে কি হয়, জোয়ারের প্রায় 6 ঘন্টা 13 মিনিট পরে আবার সেখানটায় কি হচ্ছে, ভাটা হচ্ছে। পৃথিবীর কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 24 ঘন্টা 52 মিনিট। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীর কোনো একটি স্থানে যখন দুটি মুখ্য জোয়ার এর মধ্যে যে সময়ের ব্যবধানটা থাকে সেটা 24 ঘন্টা 52 মিনিট। এরপরে জানবো আমরা ভরা কোটাল। তাহলে আমরা কি কি জানলাম, আমরা জোয়ার ভাটা জেনে নিয়েছি, সৃষ্টির কারণ পড়ে নিয়েছি, মুখ্য জোয়ার পড়লাম, আচ্ছা আমরা গৌণ জোয়ার পড়ে নিলাম। এবারে আমরা জানবো ভরা কোটাল, মরা কোটাল। ভরা কোটাল কাকে বলছে? পূর্ণিমা এবং অমাবস্যার তিথিতে যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে তখন তাকে বলা হচ্ছে কি, ভরা কোটাল। যার জন্য কি হচ্ছে, অবস্থান করার জন্য অর্থাৎ
সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করার জন্য কি হয়, চাঁদ এবং সূর্যের মিলিত স্থানে একটা মহাকর্ষ শক্তির প্রভাবে কি হচ্ছে, ভূপৃষ্ঠের সমুদ্র জলে যে প্রবল জোয়ারটা হয় সেটাকে কি বলা হচ্ছে, ভরা কোটাল। ভরা কোটাল অর্থাৎ ভরা কোটালের সঙ্গে কি যুক্ত থাকছে, জোয়ার যুক্ত থাকছে, কি জোয়ার, তাই তো। এবার হচ্ছে মরা কোটাল। কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কি হচ্ছে, সূর্য এবং চন্দ্র পৃথিবীর সাপেক্ষে যখন সরল রেখায় অবস্থান না করে 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণে অবস্থান করে, তার ফলে কি হয়, সূর্য এবং চন্দ্রের আকর্ষণী শক্তি পরস্পরের বিপরীতে কাজ করে, যার ফলে কি হচ্ছে, সমুদ্রের জল কম ফুলে ওঠে, বেশি ফোলে না, তার ফলে কি হচ্ছে, মরা কোটালের সৃষ্টি হয়। তাহলে মরা কোটালের সঙ্গে কি যুক্ত থাকছে, যে জল স্ফীত কম হয়, অর্থাৎ জলের স্ফীতিটা কম হয়। এবার আমরা জানবো সিজিগি বা যোগবিন্দু আর অ্যাপোজি। সবার প্রথমে আমরা অ্যাপোজিটা জেনে নিই। পৃথিবী থেকে যখন চাঁদের দূরত্বটা বেশি হবে তখন তাকে বলা হচ্ছে অ্যাপোজি। এবং পেরিজি কাকে বলছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্বটা যখন কমে যায় তখন সেটাকে বলা হচ্ছে পেরিজি। বান কাকে বলছে, বান। এবারে আমরা জানব বান এবং বান ডাকা। বান কাকে বলছে, নদী প্রবাহের বিপরীত দিকে প্রবল ঢেউ এবং জলোচ্ছ্বাসের যে প্রবাহ, অর্থাৎ কি বলা হয়েছে, যে নদীর যে ফ্লো বা প্রবাহ রয়েছে তার বিপরীত দিকে প্রবল ঢেউ এবং জলোচ্ছ্বাসের যে প্রবাহ সেটাকে বলা হচ্ছে বান। এবারে আমরা জানব বান ডাকা কাকে বলে। এই বান ডাকাটা হয় ভরা কোটালের সময়। কোটাল মানে একটু আগেই আমি বললাম, কোটাল মানে কি, জোয়ার। জোয়ার সমুদ্রের জল যখন নদীপথে ভরা কোটালের সময় প্রবল বেগে গর্জনের সঙ্গে দেশের অভ্যন্তরে প্রবেশ করবে তখন তাকে বলা হচ্ছে বান ডাকা। এবং সর্বশেষ আমরা যে পয়েন্টসটা সম্পর্কে আলোচনা করব তা হলো কেন্দ্রাতিক বা করিওলসিস বল। কেন্দ্রাতিক বা করিওলসিস বল সৃষ্টি হয় পৃথিবীর আবর্তন গতির প্রবাহে। এই হলো আজকের আলোচনা, তা হলো বায়ুমণ্ডল। তোমরা যদি বায়ুমণ্ডল সম্পর্কে ডিটেলসে জানতে চাও তাহলে এই প্রত্যেকটা পয়েন্টস তোমাদের কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে। আমি আরেকবার রিপিটেড করে দিচ্ছি, বায়ুমণ্ডল থেকে আমাদের কোন পয়েন্টসগুলো পড়তে হবে এবং কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ। সমুদ্র স্রোত থেকে যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে যে বিভিন্ন সমুদ্র স্রোতগুলো রয়েছে, সেগুলো কোনগুলো উষ্ণ এবং কোনগুলো শীতল এবং সেগুলো কোথা থেকে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কোন মহাসাগর থেকে সৃষ্টি হয়। নেক্সট রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এখান থেকে জানতে হবে যে সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণগুলো কি রয়েছে। মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার কাকে বলছে, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার ব্যবধান কত সেটা আমাকে জানতে হবে, অর্থাৎ একটি মুখ্য জোয়ার একটি গৌণ জোয়ারের ব্যবধান কত সেটা আমাদের জানতে হবে। মুখ্য জোয়ার কিসের প্রভাবে সৃষ্টি হয়, গৌণ জোয়ার কিসের প্রভাবে সৃষ্টি হয়, এগুলো পয়েন্টস আমাকে জানতে হবে বা আমাদেরকে জানতে হবে। নেক্সট রয়েছে ভরা কোটাল এবং মরা কোটাল, কোন সময় ঘটে এবং এগুলো কিসের সঙ্গে রিলেটেড, জোয়ারের সঙ্গে নাকি ভাটার সঙ্গে রিলেটেড। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস, তা হলো সিজিগি বা যোগবিন্দু কি, অ্যাপোজি কি, তারপরে রয়েছে পেরিজি কি, পেরিজি সেটাও আমাদের জানতে হবে। তারপরে রয়েছে বান, বান ডাকা। বান ডাকাটা কিন্তু তোমরা মনে রাখবে এটা ভরা কোটালের সময়েই হয়, তাই তো। এটা প্রবল বেগ থাকবে আর সশব্দে কী হবে, প্রবাহিত হবে। নেক্সট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস, তা হলো কেন্দ্রাতিক বল এবং করিওলসিস বল। করিওলসিস বল কি সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে, কোন দিকে এটা প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে কোন দিকে এবং দক্ষিণ গোলার্ধে কোন দিকে সেটা জানতে হবে, এবং কেন্দ্রাতিক বল কাকে বলছে। তো এই হলো আজকের বায়ুমণ্ডল সম্পর্কে একটি বিস্তারিত নোট। যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অনেক অনেক বেশি করে শেয়ার করবে।